হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল, কারণ দীর্ঘ 1 বছর 8 মাস পর আমি আবার আমার বাড়ির লোকজনের কাছে যাচ্ছি, মানে কানাডা থেকে। আজকে আমি আমার নিজের দেশ ইন্ডিয়াতে যাচ্ছি, আর আজকে আমি তোমাদের সাথে আমার এই পুরো জার্নিটা শেয়ার করব। তো আমাদের সব বন্ধু বান্ধবরা আমাদের সাথে দেখা করতে এসছে, আর অলোক আর কেয়া আমাদেরকে গাড়ি করে এয়ারপোর্টেও পৌঁছে দেবে। তো আনন্দ তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু একটু কষ্টও রয়েছে। আর সেটার কারণ হলো রাকেশ কিন্তু যাচ্ছে না, আমি আর আমার মেয়ে একাই যাচ্ছি। ও কিছুদিন পর যাবে, মানে এই 1.5 মাস মতো পরে, কারণ অফিস থেকে 1 মাসের বেশি ছুটি একদমই পাচ্ছে না। আর ওর সাথে গেলে 1 মাসের বেশি আমি থাকতেও পারবো না। তো সেই জন্য একটু কষ্ট করে হলেও আমি কিন্তু মেয়েকে নিয়ে একাই যাচ্ছি। যদিও পুরোপুরি একা নই, আমাদের চেনা একজন বন্ধুও যাচ্ছে, তো সেটার কারণে কিন্তু ভয়টা একটু হলেও কম লাগছে, মানে মনে একটু জোর পাচ্ছি। তবুও ভয় কিন্তু লাগছে, কারণ এর আগে আমি মেয়েকে নিয়ে একা একা এরকম জার্নি কখনো করিনি। তো গাড়ি থেকে নেমে দৌড়ে দৌড়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, -20 ডিগ্রি। ভেতরে ঢুকেই প্রথমে কিন্তু আমরা লাগেজ চেক ইন করানোর জন্য লাইনে দাঁড়ালাম। তো এখানে কিন্তু এখন আমাদের ব্যাগগুলোর ওয়েট মাপা হচ্ছে। আর যেহেতু এক একটা ব্যাগের ম্যাক্সিমাম ওয়েট লিমিট 23 কেজি করে, তো তার জন্য কিন্তু আমি মোটামুটি 22 কেজির মধ্যে আমার ব্যাগের ওয়েটটা রাখার চেষ্টা করেছিলাম। কারণ বাই চান্স দেখা গেল যে ব্যাগের ওয়েটটা 23 কেজির বেশি হয়ে গেল, তখন আবার অনেক ঝামেলা হবে। আর যেহেতু আমি একা একা মেয়ে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য এইসব ঝামেলা আমি রাখতে চাইনি। তো ওই জন্য 22 কেজির মধ্যে আমি ব্যাগের ওয়েটটা রাখার চেষ্টা করেছিলাম। তো আমাদের লাগেজ চেক ইন করা হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের সিকিউরিটি চেক ইনে। এতক্ষণ পর্যন্ত কিন্তু রাকেশ আমাদের সাথেই ছিল, তো মেয়েও ভীষণ খুশি ছিল। ও অতটা ব্যাপারটা বুঝতে পারছিল না, বাট এবার হয়তো ও একটু আস্তে আস্তে বুঝতে পারছে যে পাপাকে এবার চলে যেতে হবে। তো এই জায়গাটাতে আমারই এত খারাপ লাগছে, আমার মেয়ের কথা কি বলবো, ওর তো খারাপ লাগবেই। এখন আমার মনে হচ্ছে যে একসাথে গেলেই হয়তো বেশি ভালো হতো। চল বাই মামা, বাই। একটা আমি আর একটা গালে, একটা গালে। তো এখানে সিকিউরিটি চেকিং এর সময় কিন্তু আমার সাথে একটা কাণ্ড ঘটেছিল। আর সেটা হচ্ছে, আমি হ্যান্ড লাগেজে একটা ছোট ট্রলি নিয়েছিলাম, আর আমার মেয়ে সেই ছোট ট্রলিটার মধ্যে ভরে ভরে ওর যত খেলনা আছে সব নিয়েছে। আমি কটা বার করে দিয়েছিলাম, তাও আবার ভরেছে। তো ওর মধ্যে যে ও কখন ওর একটা খেলনা বন্দুক ছিল সেটা নিয়ে নিয়েছে, ওটা আমি একদমই খেয়াল করিনি। তো তারপর সিকিউরিটি চেকিং এর সময় ওরা ব্যাগটাকে স্ক্যান করে আমার ব্যাগটাকে আটকেছে। তো আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার, তো আমাকে সাইডে ডাকলো। তারপরে আমি গিয়ে দেখছি যে ওরা ব্যাগটা নিজেরাই খুললো। তো ব্যাগটা খোলার পর তখন আমি দেখছি যে ব্যাগের মধ্যে ওই খেলনা বন্দুকটা। তো সেটা দেখে তখন ওরাও নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। তো তারপরে ব্যাগের মধ্যে ওটা রেখে আবার ব্যাগটাকে ছেড়ে দিল। তো আজকে আমরা এমিরেটসে ট্রাভেল করছি, আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 1:50। তো তার জন্য প্রায় 3 ঘন্টা আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কারণ বোর্ডিং টাইমের 2 ঘন্টা আগে তো এয়ারপোর্টে এমনিতেই ঢুকতে হয়। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে একটু টাইম লাগে, তো সেই জন্য 3 ঘন্টা আগেই আমরা এয়ারপোর্টে এসেছি। বাট 3 ঘন্টা আগে এসেও খুব একটা এক্সট্রা টাইম কিন্তু আমাদের হাতে ছিল না। তো এর মধ্যে আমার মেয়ের একটু খিদেও পেয়ে গেছিলো, তো ভাবলাম ওর জন্য কিছু একটা কিনে নিই। তুমি কি খাবে? পিৎজা খাবে? তো এর মধ্যে আমি দেখলাম যে আমার মেয়ে চোখগুলো ছলছল করছে, আর ও বলছে যে আমি বাবাকে মিস করছি। তো সেটাকে ভোলানোর জন্য আমি ওকে একটা ড্রয়িং বুক দিলাম। তো সেটাও ড্রয়িং করছিল, যেটা আমি আগে থেকে কিনে রেখেছিলাম, বাট ওকে দেখাইনি। তো তখন দেখে ও বেশ খুশি হয়ে গেছে। তো পিৎজাটা কেনার পরেই দেখছি যে আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে, তো ওটা আর ওখানে খাওয়ার সময় হয়নি। তো পিৎজাটাকে হাতে করে নিয়েই চলে এলাম। আমি বললাম যে চল ফ্লাইটের মধ্যে উঠে তারপরে খাবি। তো এরপর প্রথমে আমি আমার সিট নাম্বারটা খুঁজে বার করলাম। এই ফ্লাইটটা কিন্তু বেশ বড়, এর বিজনেস ক্লাসটা কিন্তু দোতলায়। তো আমার মেয়ে তো ঢুকেই যথারীতি জানলার ধারে আগে বসে পড়েছে, তো বাকি যে সিটটা ছিল সেটাতেই আমাকে বসতে হলো।
তো যেহেতু আমার মেয়ে ওর পাপাকে খুব মিস করছিল, তো সেটাকে ভুলিয়ে রাখার জন্য আমি ওকে ওই ড্রয়িং বুকটা দিয়েছিলাম, সেটা নিয়ে বিজি ছিল। তো তার মধ্যে দেখলাম একজন এয়ার হোস্টেস এসে আমার মেয়ের জন্য এই ট্রাভেল ব্যাগটা আর সাথে এই ড্রয়িং বুক আর কিছু কালার পেন্সিলস এর মধ্যে আছে সেটা দিয়ে গেল। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম করে একটা পাউচ ছিল, যেটার মধ্যে একজোড়া সক্স, একটা স্লিপিং মাস্ক, একটা টুথব্রাশ, একটা টুথপেস্ট এগুলো ছিল। আর সাথে কিন্তু প্রত্যেকের জন্য একটা করে পিলো আর একটা করে ব্ল্যাঙ্কেটও ছিল। তো আমাদের ফ্লাইটে ওঠার পর কিন্তু বেশ অনেকটা টাইম হয়ে গেছে, এবার বেশ অনেকটাই বিরক্ত লাগছে যে কখন ফ্লাইটটা টেক অফ করবে। তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে এবার আমাদের ফ্লাইটটা একটু চলতে শুরু করলো আর আমাদের ফ্লাইট টেক অফ করলো। আর সেটা কিন্তু আমরা আমাদের টিভি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছিলাম, সামনে যে স্ক্রিনটা ছিল। বাট আমাদের সিটটা পড়েছিল একদম উইংসের পাশে, তো বাইরে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু ওপর থেকে লেকটা দেখতে পেয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এর মধ্যেই কিন্তু একটা সুন্দর জিনিস হলো, আর সেটা হচ্ছে একজন এয়ার হোস্টেস এসে আমার আর আমার মেয়ের একটা ফটো তুলে দিয়ে গেল। আর ওরা বলে গেল ফটোটা ভিজুয়াল হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে, আর আস্তে আস্তে একটু শেক করলেই কিন্তু ফটোটা ভিজুয়াল হবে। তো শেষমেশ ফটোটা এরকম এসেছিল। তো আজকে যেহেতু আমাদের জার্নিটা বেশ অনেকক্ষণে, প্রথমে আমরা টরন্টো এয়ারপোর্ট থেকে যাব দুবাইয়ে, সেটা প্রায় 13 ঘন্টা। তো তারপরে দুবাইয়ে 1.5 ঘন্টা লে ওভার, তারপরে আবার দুবাই থেকে যাব কলকাতা, ওটা প্রায় 4 ঘন্টা। তো তার জন্য আমি কিন্তু ফোনে বেশ কয়েকটা গেম ডাউনলোড করে এনেছিলাম, কারণ জানতাম যে মেয়ে একটু জ্বালাতন করবে। বাট এসে দেখি একটা গেমও অন হচ্ছে না, তো আমি তো পুরো টেনশনে পড়ে গেছি। তো শেষমেশ দেখলাম যে টিভি স্ক্রিনে ওর কয়েকটা ফেভারিট কার্টুন ছিল যেগুলো দেখে, তো সেই জন্য খুব একটা ঝামেলা করেনি, দেখলাম ওইগুলোই দেখছে মন দিয়ে। এগুলো তোমার খাবার দিয়েছে, তোমার নাম লেখা রিটানিয়া, এই প্লেটে লেখা আছে কি কি দিয়েছে। তো এরপর দেখলাম সবার প্রথমে বাচ্চাদের খাবারগুলো দিয়ে গেল। খাবারের মধ্যে অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমার মেয়ে কিছুই খাবে না, তো সেই জন্য আমি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভালো চকলেটটা, তুমি এইটা তো নাগেটস দিয়েছে তোমাকে, কেন খাচ্ছ না? ওটা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠান্ডা হলে খেয়ে নেবে, ঠিক আছে? তো এত খাবারের মধ্যে কিন্তু আমার মেয়ে কিছুই খায়নি, শুধু একটা চকলেট দিয়েছিল সেটা খেয়েছে, আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল সেটা খেয়েছে। তো এর কিছুক্ষণ পরে দেখলাম যে আমার খাবারটাও দিয়ে গেল। আমার অবশ্য খুব খিদেও পেয়ে গেছিল, সেই অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি। তো খাবার দাবার খাওয়ার পরে হালকা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো একটা ব্ল্যাঙ্কেট ছড়িয়ে মেয়ের গায়ে দিয়ে দিলাম যদি একটু ঘুমায়। তো আমার মেয়ে একটু ঘুমিয়েও পড়েছিল। তো তার অনেকক্ষণ পরে দেখলাম যে রাত্রিবেলা আবার একটা পিৎজা দিয়ে গেল। সেই জন্য মেয়েকে ঘুম থেকে তুলে পিৎজাটা দিলাম, কারণ ও পিৎজা খেতে এমনিই ভালোবাসে, তাই পিৎজাটা দেখে একটু খুশিও হয়ে গেছিল। তো দেখলাম যে একা একাই বেশ আনন্দ করে ওটা খেলো। আর খাওয়া দাওয়ার পর দেখলাম সবাই মোটামুটি ঘুমোচ্ছে, ফ্লাইটের ভেতরেও অন্ধকার আর বাইরেটাও দেখলাম অন্ধকার। তো আমার কিন্তু ঘুম আসছিল না, তো সেই জন্য আমি জেগেই ছিলাম। তো তারপর হঠাৎ করে টিভি স্ক্রিনটা অন করে দেখলাম যে বাইরে কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে। তো তারপর জানলা দিয়ে দেখলাম যে সত্যি সূর্যের আলো দেখা যাচ্ছে। একটু আগেও এখানে অন্ধকার ছিল, তো হঠাৎ করে এরকম সূর্য দেখা যাচ্ছে। তো যেহেতু কানাডা আর ইন্ডিয়ার মধ্যে টাইমের ডিফারেন্স বেশ অনেকটাই, প্রায় 10.5 ঘন্টা মতো, মানে কানাডা একদম পৃথিবীর প্রায় অপোজিট সাইডে ইন্ডিয়ার। তো সেই জন্য কিন্তু এই জিনিসটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার কাছে। ভালোটা কেন? ওই যে এটা জ্যাম লাগিয়ে কেন জ্যাম লাগিয়ে। তো প্রায় 14 ঘন্টা ফ্লাইটের মধ্যে থাকার পর শেষমেশ অ্যানাউন্স হলো যে আমরা দুবাই এয়ারপোর্টে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। তো তারপর বাইরে দিয়ে দেখলাম যে দুবাই শহরটাকে দেখা যাচ্ছে, আর দেখলাম যে বুর্জ খালিফাও কিন্তু দেখা যাচ্ছে। বাট আকাশটা পরিষ্কার না থাকার জন্য, হালকা কুয়াশা থাকার জন্য কিন্তু পরিষ্কার ফটোটা ওঠেনি। তবুও মোবাইল দিয়ে জুম করে করে যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। তো এরপর আমাদের ফ্লাইটটা শেষমেশ দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলো।
তো মনে হচ্ছিল এটাই যদি কলকাতা এয়ারপোর্ট হতো সেটা বেশি ভালো হতো, বাট এখনও আমাদের জার্নি অনেকটা বাকি আছে। তো এখন আমাদের প্রথমে দুবাই এয়ারপোর্টে গিয়ে সিকিউরিটি চেকিং হবে। লাগেজ আমাদেরকে আর কালেক্ট করতে হবে না, ওটা আমরা একেবারে কলকাতা এয়ারপোর্টে গিয়ে কালেক্ট করব। তো যেহেতু আমাদের হাতে খুব একটা বেশি টাইম নেই, এই 1 ঘন্টা মতোই টাইম আছে, তো সব কিছু আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমাদের সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর গেট নাম্বারটা খুঁজে বার করতে হবে। তো এরপর সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে এখন বোর্ডিং গেটে যেতে হবে। কিন্তু আমার মেয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিল, হাঁটতে পারছিল না। তো সেই জন্য দুবাই এয়ারপোর্টের যে স্পেশাল নিডস পিপলদের জন্য ট্যাক্সি সার্ভিস থাকে, তো ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম। তারপর ওনারা আমাকে ট্যাক্সি করে বোর্ডিং গেটে পৌঁছে দিয়েছিল। তো এটাতে আমার অনেকটাই হেল্প হয়েছে। তো এখানে পৌঁছানোর বেশ কিছুক্ষণের মধ্যে আবারও বোর্ডিং স্টার্ট হয়ে গেল। আর এখন আমরা আবার একটা নতুন ফ্লাইটে উঠব, আর এখান থেকে সোজা যাব কলকাতা। তো এখন আমাকে সবার প্রথমে আমার সিট নাম্বারটা খুঁজে বার করতে হবে। তো এখানে তো দেখতে পাচ্ছি না, আর একটু পেছন দিকে হয়তো। তো আমাদের সিট খুঁজে পেয়ে গেছি, আর আমরা বসেও পড়েছি। আর আমার মেয়ে তো যথারীতি উইন্ডোর পাশেই বসেছে। আর আগের বারের মতো এবারও কিন্তু আমাদের সিটটা ডানার পাশেই পড়েছে। তো যাই হোক, এবার তাও একটু দেখা যাচ্ছে আগের বারের তুলনায়। আগের বার তো অনেক কষ্ট করে বাইরেটা দেখতে হচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এবার মোটামুটি তাও একটু দেখা যাচ্ছে। তো দুবাই কিন্তু আমি এই প্রথমবার দেখছি, এর আগে কখনো আমার আসা হয়নি। নেক্সট টাইম যদি দুবাই হয়ে যায় তো অবশ্যই জায়গাটা ঘোরার চেষ্টা করব। তো এবার যেহেতু আমি একা একা ছিলাম, তো সেই জন্য এটা পসিবল ছিল না। তো নেক্সট টাইম যখন রাকেশের সাথে আসব তখন অবশ্যই দুবাইটা খুব ভালো করে ঘুরবো। তো এই ফ্লাইটেও কিন্তু ওঠার কিছুক্ষণ পরে আবারও এরা খাবার দিয়ে গেল। মেয়ের খাবারটাই প্রথমে দিয়েছিল, কিন্তু আমার মেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। তো এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠলে তারপরে ওকে আমি আবার খাওয়াবো। আর আমার খাবারের মধ্যে কিন্তু আমাকে দুটো অপশান দিয়েছিল, একটা ভেজ আর একটা মাটন বিরিয়ানি। তো আমি মাটন বিরিয়ানিটাই চুজ করেছি, কারণ বিরিয়ানি আমি সবসময়ই ভালোবাসি। আর তার সাথে আরও অন্যান্য অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়ার আবারও কিছুক্ষণ পরে দেখছি চারিদিকে লাইট অফ হয়ে গেল, আবারও অন্ধকার হয়ে গেল। তো মানে বুঝতে পারছি না যে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, মানে সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি যে কতক্ষণে কলকাতা পৌঁছাবো। তো তার জন্য আমি বারবার স্ক্রিনে ট্যাপ করে করে দেখছি যে আর কতক্ষণ বাকি আছে। এমনিতে তো আমাদের যেতে 4 ঘন্টা লাগবে, তো 4 ঘন্টার মধ্যে আর কতক্ষণ বাকি আছে আমি তো বারবারই দেখছি। আর শেষমেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম যে বাইরে আলো দেখা যাচ্ছে, মানে কলকাতা শহরকে দেখা যাচ্ছে। আর সেটা দেখে যে আমার কি ফিলিংস হচ্ছিল সেটা বোঝানো সম্ভব নয়। মানে এতদিন পর নিজের দেশ নিজের শহরকে দেখে যে কি আনন্দ হচ্ছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমার পরিস্থিতিতে যারা রয়েছে, যারা এতদিন পর দেশে ফিরছে, নিজের বাড়ির লোকের কাছে ফিরছে, তারাই কিন্তু এই ফিলিংসটা একমাত্র বুঝতে পারবে। তো আমি তো শুধু ওয়েট করছি যে আর কতক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করবে। তো ফ্লাইট থেকে নেমে সবার প্রথমে আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে। তো তার জন্য এখানে লম্বা লাইন রয়েছে। আর আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাকে ব্যাগ কালেক্ট করতে হবে, আর তার জন্য আমাকে নিচে যেতে হবে, আর এখান থেকে ট্রলি নিতে হবে। আর ট্রলি এখান থেকে নিয়ে এখন আমি যাবো ব্যাগ কালেক্ট করতে। তো এই যে আমার ব্যাগ চলে এসছে, তো এটাকে আগে আমি উঠিয়ে নিই। আর ব্যাগট্যাগ নেওয়ার পরে ভাবছি যে কতক্ষণে বাইরে বেরোবো। আর বাইরে বেরিয়ে দেখি যে আমার বাড়ির লোক আমার জন্য ওয়েট করছে। তো সেই মুহূর্তটা যে আমি কি খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি যেহেতু ট্রলি ঠেলছিলাম তাই সেই ভিডিওটা আমার আর করা হয়নি। আর এটা আমাদের বন্ধু অভিনব, ওকে অসংখ্য ধন্যবাদ। মানে ও না থাকলে আমার এই জার্নিটা সত্যি অনেকটা কঠিন হতো। তো ও এখন ওর বাড়ির দিকে যাবে আর আমরা আমার বাড়িতে।
যাওয়ার পথে আমরা এই ধাবাটাতে একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে আমার দিদি। তো এতটা জার্নি করে এসে আমার মাথাটা পুরো ধরে আছে, তো একটু চা খেলে বেশ ভালোই লাগবে। তো এতদিন পর এত সুন্দর চা খেয়ে, তাও আবার মাটির ভাঁড়ে করে, আমার তো পুরো প্রাণটাই জুড়িয়ে গেল। তো চাটা তোমরা দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি ছিল, পুরো একদম মালাই চা যাকে বলে। দুধ চা তো অনেকই খাওয়া হয়, ওখানে আমি বাড়িতে বানিয়েও খাই, কারোর বাড়ি গেলেও খাওয়া হয়, কিংবা রেস্টুরেন্টে গিয়েও খেয়েছি। বাট এই চায়ের স্বাদের সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না। এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, আমরা 2 কাপ করে খেয়েছি। তো এরপর চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ির পথে রওনা দেব। তো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি। তো দেখতে দেখতে আমি বাড়ির কাছে চলে এসেছি, আর আমি যখন গেছিলাম তখনের থেকে রাস্তাঘাট এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এরপর বাড়ি এসে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। আর এই সব কিছু করেছে আমার দিদির ছেলে আর কাকার ছেলে, ওরা দুটো ছোট ছোট বাচ্চা। তো এই প্রথম কিন্তু আমি এতদিনের জন্য বাড়ি থেকে এত দূরে ছিলাম। তো এতদিন পর বাড়ির সবাইকে কাছে পেয়ে যে কি আনন্দ, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।